রাহুল গান্ধীর মাঝে মধ্যেই হঠাৎ হঠাৎ কিছু কিছু শখ জাগে, ইচ্ছা হয়, এবং তিনি তার নিজের থিওরি অনুযায়ী বেশ বেশ কিছু পরিকল্পনা নিজের মতো করেই করে ফেলেন। অনেক সময় কথা বলতে গিয়ে সেগুলো ব্যাখ্যাও করতে পারেন না ঠিকঠাক মতো। যেমন পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি এক সময় বলেছিলেন তপ বা তপস্যা, সেটা মানে কি? শরীরে তাপ উৎপাদন করা। ঠিক এরকমই তিনি সীমাও ছাড়িয়ে যান কখনো কখনো, যখন তিনি চৌকিদার চোর হ্যাঁ বলেন এবং নরেন্দ্র মোদীর জাত তুলে কথা বলেন, এবং পরবর্তীকালে কোর্টে গিয়ে ক্ষমাও তাকে চাইতে হয়। ঠিক এইরকমই তার হঠাৎ শখ জেগে উঠেছিল এক সময়, সেই গত লোকসভা নির্বাচনের সময়। তিনি কত হিন্দু হয়েছেন, হিন্দু মন্দিরগুলোতে গিয়ে কপালে তিলক সেবা করে ছবি তুলে তিনি প্রমাণ করবার চেষ্টা করছিলেন তিনি কত হিন্দু প্রেমী। কিন্তু পরিণতি খুব একটা ভালো হয়নি, হয়ও না ঠিকঠাক ভাবে। তার নবতম সংযোজন হচ্ছে, তার হঠাৎ ইচ্ছে হলো যে তাই তো দেশের যে নবীন প্রজন্ম, সেই নবীন প্রজন্মের একটা ইস্যু, সেই ইস্যুটা কোথায় ছিলেন বিদেশে। এদিকে যখন আন্দোলন শুরু হয়ে গেল দিল্লির রাস্তাতে, তিনি বিদেশ থেকে ফিরে আসার পর ভাবলেন যে না, এবার এখানে আমার কিছু করার দরকার, আমাকে এবার দেশপ্রেমিক প্রমাণ করতে হবে। এবং করতে গিয়ে তিনি যেগুলো করলেন, সেখান থেকেই উঠে আসছে প্রশ্নগুলো। আর এবার কি সত্যি সত্যিই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সত্যি সত্যিই ফাঁসতে চলেছেন যা করে ফেলেছেন? ওই আন্দোলন পরবর্তীকালে এই 1 মাস যাবৎ কংগ্রেস তার সাথে জড়িত, তাদের যে মানে সহযোগী যে সমস্ত পলিটিক্যাল পার্টিস, তাদের যে সামনের মুখোশটা, সিজেপি নাম দিয়ে হোক বা আরশোলা নাম দিয়ে হোক, যখন যেরকম ভাবে হোক, তার ভেবেছিলেন একটা ডিভিডেন্ড উঠবে কিভাবে? ধর্মেন্দ্র প্রধান মাননীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্যে দিয়ে সেই সমস্ত গুড়ে বালি কিভাবে, আর কিভাবেই বা এবার একটা বড় সম্ভাবনা তৈরি হয়ে গেল তাদের দেশের আইন ভঙ্গ করে ফেসে যাওয়ার মতো একটা বিষয়। সেটা আপনাদের এই এপিসোডে তুলে ধরব। অতীতকে অস্বীকার করে কেউ চলতে পারে না, আর কর্মফল চোকাতেই হয়। এ দুটো তো মানি আমরা যারা সনাতনপন্থী, আমরা যারা শাস্ত্রকে একটু মানি, তারা এগুলো মানি, গীতাকে মানি, এবং সেখানে কর্মফলের কথা তো অবশ্যই বলা আছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আপনাদের একটা অনুরোধ, আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, আর আপনাদের কমেন্ট লিখতে অবশ্যই ভুলবেন না, আর লিখে শেয়ার করবেন যাতে আপনার মতামত অনেক দূরে অনেক মানুষের চোখে পড়ে। আপনারা নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন, অল করে দেবেন নোটিফিকেশনটাকে অন রেখে। এবার আসি আসল প্রসঙ্গটাতে। এরা ভেবেছিল যে এইটার ডিভিডেন্ড দিয়ে এই আন্দোলনে এটা দেখানো গেল যে দেখো কেন্দ্রীয় সরকার পিছু হটলো, দেখো আমরা পার্লামেন্ট চালাতে দিলাম না, দেখো আমরা এই বিলগুলো পাশ করতে দিলাম না। কি কি বিলগুলো পাশ করতে দিলেন না? 1 নেশন 1 ইলেকশন, সংবিধান সংশোধনী ধরুন। দেশের কোটি কোটি টাকা ইলেকশনের পিছনে যেটা খরচা হয়, সেটা একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বিলটা আসছিল। আলোচনা হতে পারত, মত বিপক্ষ মত, তারপর সংখ্যাগরিষ্ঠতা, সংবিধান সংশোধনের জন্য নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতা যেটা লাগে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা, সেটা লাগলে সেটা হতো। দেশের জনগণ ভোট দিয়ে সাংসদদের নির্বাচিত করে দেশের লোকসভা রাজ্যসভায় পাঠায়। তাহলে সেখানে সেই
এমপিস যারা আছেন তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যেটা মত দিতেন দিতেন, তাতে যদি সেই বিলটা হেরে যেত যেত। এর আগেও তো হয়েছে, এর আগের অধিবেশনে ওই নারী শক্তি বিল, যেটা উমেন রিজার্ভেশনের অ্যামেন্ডমেন্ট, যেটা সেটা তো পাশ হয়নি, মানে সে সংশোধনীটা তো করা যায়নি। হতো, অসুবিধা কি আছে? কিন্তু এবার সেই রাস্তাটা গেলেন না, তার কারণ এটা বুঝতে পেরেছিলেন যে এনডিএর হাতে এবার সংবিধান সংশোধনের উপযুক্ত সংখ্যা মজুত আছে, সেটা লোকসভাতেও আছে এবং সেটা রাজ্যসভাতেও আছে। পশ্চিমবঙ্গের নির্বাচন, এই পশ্চিমবঙ্গের নির্বাচন এই গোটা, এই যাকে আমি বা আমরা বলি টুকরে টুকরে গ্যাং, যারা শুধু দেশকে টুকরো করার তাদের মূল এজেন্ডা নয়, এই এজেন্ডাকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগোতে গিয়ে দেশের সামাজিক বিন্যাস থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সব টুকরো করে নিজেদের দলগুলো টুকরো টুকরো হয়ে গেছে। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। তাহলে আর কি পাশ করতে দিলেন না? ডিলিমিটেশন পাশ করতে দিলেন না। কত গর্বের ব্যাপার, তাই না? যে একটা লোকসভায় হয়তো 2 লাখ লোক, আর একটা লোকসভায় হয়তো 30 লক্ষ লোক, সেটা একটা সাম্য অবস্থায় আসা, যে এমন না যে আগে হয়নি, সেটা করতে দিলেন না। আচ্ছা, এরপরে এই যে উমেন রিজার্ভেশনও যেটা ছিল, সেটা তো আরেকবার ডিলিমিটেশনের সঙ্গে সেটা আসার কথা ছিল, সেটাও করতে দিলেন না। নারী শক্তি বিলটাও পাশ করতে দিলেন না। তাহলে এগুলো উনি কি করলেন? গর্বের সঙ্গে ঘোষণা করলেন। আর একটা পয়েন্টে উনি স্টিক করে থাকলেন, বা ওনাদের দল স্টিক করে থাকলো, যেটা রাহুল গান্ধী কি বললেন? ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটাই যথেষ্ট নয়। এটা আমরা মানুষের ভাষা থেকেও বলেছিলাম যে দেখবেন এরা খেতে পেলে শুতে চায়, আর শুতে পেলে, যাই হোক, এরা আরো আরো চাইবে। কি কি চাইতে পারে এবার দেখুন, বা কি কি চাইতে যাচ্ছিল সেটাও দেখুন। সেই রাহুল গান্ধী এবার উঠে পড়ে লাগলেন কি, ওই ধর্মেন্দ্র তোই শেষ নয়, এবার নরেন্দ্র পর্যন্ত যাবে বলে আমরা মানুষের ভাষা থেকে বলেছিলাম। তা নরেন্দ্রতে যাওয়ার আগে তো অমিত শাহ পার করতে হবে। তিনি বলে দিলেন কি, গুলি চালনা হয়েছে। আর গুলি চালনার অর্ডার কে দিয়েছে? ওই সিজেপি এজিটেশনে অমিত শাহ দপ্তর দিয়েছে। কাজে অমিত শাহকে এবার পদত্যাগ করতে হবে। তাহলে অমিত শাহকে পদত্যাগ করতে হবে বলেই থেমে থাকলেন না, এবার সেইটা চড়াশুর করতে গিয়ে পার্লামেন্টটাকে অচল করে দিলেন। আর একটা অদ্ভুত কথা বললেন যে অমিত শাহ যদি গুলি চালনার অর্ডার দিয়ে থাকেন তাহলে তিনি ক্ষমা চান, পদত্যাগ করুন। আর যদি না করে থাকেন এ সমস্ত কিছু, তাহলে তিনি অপদার্থ, তাহলেও পদত্যাগ করুন। মানে এই রকম একটা ধাঁধা ভারতবর্ষের রাজনীতিতে খুব প্রহেলিকাময়, এরকম বাক্যবন্ধ খুব কম এসেছে বোধহয়। তার সাথে এই ডিভিডেন্ডটা যখন ভাবছেন যে এই তো মোদি পিছু হটেছে, সরকার পিছু হটেছে, পার্লামেন্ট চালাতে দিইনি, সামনে রয়েছে কি 2027-এর উত্তরপ্রদেশ ইলেকশন, উত্তরাখণ্ড, পাঞ্জাব, এই সমস্ত ইলেকশন গুলো সামনে রয়েছে, এতেই মার দিয়া কেল্লা। আর ঠিক সেখানটাতে করে বসলেন সেই মক্ষম ভুলটা। তার কারণ সৎ উদ্দেশ্য নিয়ে যদি কোনো মানুষ এগোতে থাকে, তার কিন্তু নতুন করে এটা চাপা দিয়ে ওটা চাপা দিয়ে কিছু এড়িয়ে যাওয়ার ব্যাপার থাকে না। তা গুলি চালনার প্রসঙ্গই যখন উঠলো, প্রথমে ছিল প্যালেট গান, সেটা সুপ্রিম কোর্টে যখন সেটা মানলো না, তারপরে ওই এফআইআর গুলো তুলে নেওয়ার ব্যাপারে যখন সিজেপি ওই বারবার করে দাবি জানাতে থাকলো এবং সুপ্রিম কোর্ট বলে দিল যে না, এইভাবে এফআইআর তুলে নেওয়া যাবে না, এই বিষয়টা গিয়ে পৌঁছলো সুপ্রিম কোর্টের হাতে এবং বলাই হলো যে যাদের কিনা ক্রিমিনাল রেকর্ড আছে তাদের ওইভাবে এফআইআর তোলা যাবে না। সিজেপি তাতেও অনড় থাকলো, রাহুল গান্ধীও তাদের সাথে গলা মিলিয়ে দিলেন।
ফলত সেটা তাদের ফেল করলো, সেটা হলো না। আর ঠিক উল্টো দিকে কিন্তু এই ঝাড়খণ্ডে ওই পেপার লিক বিষয় নিয়েই আর একটা আন্দোলন হচ্ছিল, শান্তিপূর্ণ আন্দোলন। সেই আন্দোলন কিন্তু জিতলো, সেখানে কিন্তু কোনো অরাজকতা তৈরি হলো না। এবার ভাবুন, এই যে গুলি চালনার প্রসঙ্গ যদি আসে, তাহলে তো পিছনে যেতেই হবে। অরাজকতার প্রসঙ্গ যদি আসে, কুশাসনের প্রসঙ্গ যদি আসে, হ্যাঁ, এখনো একতন্ত্রের প্রসঙ্গ যদি আসে, তাহলে তো মশাই পিছনে তাকাতেই হবে। মাননীয় রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী মহাশয়া, ইন্দিরা গান্ধী পর্যন্ত অন্তত যেতেই হবে। এই ইন্দিরা গান্ধীর হাতে 1975 থেকে 77 পর্যন্ত 21 মাসের, 21 দিন নয়, 21 মাসের ইমার্জেন্সি MICA আইনে, মেইনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, আভ্যন্তরীণ জরুরি অবস্থা। भाइयों और बहनों, राष्ट्रपति जी ने आपातकाल की घोषणा की है। इससे आतंकित होने का कोई कारण नहीं है। इस शांति को हमें बनाए रखना है और हमको ये समझना है कि लोकतंत्र में भी हद होते हैं जिनको पार नहीं कर सकते। मैं आपको विश्वास दिलाना चाहती हूँ कि जो नेतागण गिरफ्तार हुए हैं उनको सुविधाएं दी जा रही हैं और आराम से रखने की पूरी कोशिश है। एक जना इस हद तक गया कि अगर फौजी किसी हुक्म को गलत समझें तो उसको न माने। यह कार्यक्रम इस महीने के 29 तारीख से शुरू होने वाला था। हमें ज़रा भी संदेह नहीं कि ऐसा कार्यक्रम शांति और आर्थिक स्थिति को घोर खतरा पैदा करता। সেই জরুরি অবস্থাতে, যেটা মানে কি বলবো, নেটওয়ার্কে পাওয়া যায়, ইন্টারনেটে পাওয়া যায়, বিভিন্ন বইতে পাওয়া যায়, সংখ্যার বিভ্রান্তি আমাদের রাজনীতিতে খুব প্রকট। সরকারি তথ্য একরকম বলে, বেসরকারি ভাবে সেই তথ্যগুলোর মধ্যে আরো ইনক্লুশন এক্সক্লুশন এইগুলো ব্যাপারগুলো থাকে, কিন্তু মোটামুটি ধরে নেওয়া যেতেই পারে যে প্রায় 1,48,000 কি 50,000-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছিল বিনা কারণ দেখিয়ে। আর এটা ভুলে গেলে চলবে না, তার মধ্যে 21,000 রাষ্ট্রীয় RSS এবং স্বয়ংসেবক, এদেরকে কি কারণ দেখিয়ে, ওই MICS আইন দেখিয়ে, আর 64,000 মতো তাদেরকে শান্তিপূর্ণ অবস্থান, বিক্ষোভ, এই সমস্ত করবার কারণ দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। এখানেই প্রায় হয়ে গেল 84-85,000 মতো। কাজে ওই যত গ্রেপ্তারটা হয়েছিল, সেই গ্রেপ্তারটার মধ্যে কিন্তু 90% ছিল কিন্তু এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক বা হিন্দু মহাসভা, এই সমস্ত মানুষজন। এবং সাংবাদিক থেকে শুরু করে সমস্ত রকমের সমাজের অন্যান্য স্তরের মানুষের বাক স্বাধীনতা যেভাবে খর্ব হয়েছিল, সেটা পশ্চিমবঙ্গের অনেক বড় বড় বুদ্ধিজীবীরাও কি স্বীকার করেন না যে ইমার্জেন্সির কলঙ্ক কাকে বলে? তাহলে ইমার্জেন্সিটা কার হাতে হয়েছিল, সে উত্তরটাও আপনারা দিন। আর যারা লাল ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ান, পাশে আবার তাদের তেরঙা হাত ঝান্ডা নিয়েও ঘুরে বেড়ান, এখন বন্ধু হয়ে গেছেন, তাদের তৎকালীন কমরেডরা ওই ইন্দিরা গান্ধীর হাতে কিভাবে নিষ্পেষিত হয়েছিল এবং কিভাবে তাদের গ্রেপ্তারি হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটিতে, সেগুলো তারা ভুলে গেছেন। অবশ্যই ভুলে গেছেন, না হলে তাদের সাথে বন্ধুত্ব মিলিয়ে তারা এগোন কি করে পরবর্তীতে? আর গুলি চালনা, যদি তারিখটা একটু আমার বিস্মৃতি হয় মাফ করবেন, সম্ভবত 7ই নভেম্বর 1966, গোকুল একাদশী,
গো হত্যা বন্ধের জন্য নাগা সন্ন্যাসী এবং আরো বিভিন্ন হিন্দু সাধু এবং সন্ন্যাসীদের প্রতিবাদ কর্মসূচি দিল্লি সংসদ ভবন অভিযান ছিল। সেখানে গুলিটি কে চালিয়েছিল? কার সরকার চালিয়েছিল? ইন্দিরা গান্ধী সরকার। সরকারি হিসাবে 7 জন, বেসরকারি হিসাবে বলা হয় দিল্লির রাজপথ ছোপ ছোপ রক্তে ভরে গেছিল হিন্দু সন্ন্যাসীদের ওপর। তাহলে গুলি চালনার প্রসঙ্গ কার মুখে মানায়? আর পরবর্তীতে কংগ্রেস জমানায় লাঠিচার্জ, গুলি চালনা বিভিন্ন রাজ্যে। একটু খাতার পেন নিয়ে বসুন না, কদিস্তা লাগে দেখুন তো গুনে। বেশি দূরে যেতে হবে না, কোনো লাইব্রেরিতেও না, গুগলে সার্চ করে করে প্রতিটা বছর দিন। আর কংগ্রেস বিভিন্ন সরকারের আমলে লাঠি চালনা, কাঁদানে গ্যাস, গুলি চালনা, কেলেঙ্কারি মানে স্ক্যামস, এগুলোর একটু পরিমাণটা খোঁজ নিন তো। তাহলে গেল এটাও। এই প্রসঙ্গ নিয়ে যদি তর্ক বিতর্ক চান, নিজেরা আমরাও জানি মোটা মোটা বই পার হয়ে যাবে ইমার্জেন্সি নিয়ে, এই সমস্ত ইন্দিরা গান্ধী অপশাসন নিয়ে। পরবর্তীতে এবার ঠিক কি হলো? এই সমস্ত কিছু বলে না, জল এবার নাকের কাছে পৌঁছে গেছে, এনাফ ইজ এনাফ। কি করলেন? 1937-এ একটা রেজলিউশন কংগ্রেসের, সেটা কি? বন্দে মাতরমকে 2 টুকরো করা। আজকে অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবার সেই দিকে দৃষ্টিপাত করালেন দেশবাসীকে, নজর দিতে। এই 1937-এর রেজলিউশন কংগ্রেসের বন্দে মাতরমকে 2 টুকরো করা কারণটা ঠিক কি? সেটার প্রস্তাবটা কে দিয়েছিল? মোহাম্মদ আলী জিন্নাহ এবং মুসলিম লীগের। কিন্তু ওই প্রস্তাবটা কি শুধুই ওই প্রস্তাব ছিল? ওই চিঠিটা কি শুধুই, বা ওই প্রস্তাব কংগ্রেসের কাছে অধিবেশনে সেটা কি শুধুই ওই প্রস্তাব ছিল? আজকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী দাঁড়িয়ে বন্দে মাতরম গাওয়াটা আটকেছেন, থামিয়েছেন, সারা দেশবাসী সেটা দেখেছে। আজকে বন্দে মাতরম আইন দেশের 2টো সংসদের 2টো কক্ষে পাশ হওয়া একটি আইন, বন্দে মাতরম অ্যাক্ট, রাষ্ট্রগীত। তাহলে গাইব না বলার অর্থ হচ্ছে কোন দিকে দৃষ্টিপাত করানো, কোন দিকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। প্রথমত দেশের সংবিধানকে মানি না। রাহুল গান্ধী এই একটা লাল সংবিধান হাতে নিয়ে মাঝে মধ্যে বলেন এই সংবিধান, এই সংবিধান, এই সংবিধান মানছে না বিজেপি। তাহলে উনি এবার দেশের সংবিধান, তার ক্ষমতায় দেশের পার্লামেন্টে পাশ হওয়া আইন তিনি এবার মানছেন না। সোনিয়া গান্ধী তার কথা তো বাদই দিন, তিনি তো এমনিতেই বিদেশিনী, ইটালিয়ান। তিনি বন্দে মাতরম গাইবেন না এ তো খুব স্বাভাবিক ব্যাপার। সঙ্গে এফসিআর ছিল, সেই গায়ের জ্বালাটাও তো আছে। বিদেশিনী যে উনি, অবশ্যই অবশ্যই, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। কার মনে সন্দেহ আছে? কাজেই তিনি যে গাইলেন না, তার পিছনের ইতিহাসটা কিন্তু এইটা। ওই 2টো পংক্তিকে রেখে দেওয়া কেন ওই 1937-এ? তার কারণ মোহাম্মদ আলী জিন্নাহর আপত্তি। আর কি কি আপত্তি ছিল? তেরঙ্গা থেকে গেরুয়া রংটা বাদ দেওয়া হোক, অথবা ওই তেরঙ্গা মানে যে পতাকাটা, পরবর্তীকালে তো ওর মধ্যে যে চক্রটা, ধর্মচক্র, সেটা যোগ হয়েছে, সেটা আমরা সকলেই জানি। কিন্তু ওই তেরঙ্গা পতাকা সাথে মুসলিম লীগের যে পতাকাটা সমানভাবে মর্যাদা পাক, এই ছিল তার দাবি। এই মোহাম্মদ আলী জিন্নাহ তিনি কি করেছিলেন? যে স্ল্যাটার, গো হত্যা, বা যেটাকে বলা হয় ওই গো বলিদান, যা কিছু ভাষা দিয়ে বলুন না কেন, সেটা মানে তার উপর যেন কোনো বিধিনিষেধ না থাকে। আচ্ছা, এরকম আরো বেশ কয়েকটা পয়েন্ট দিয়ে তারা সেটাকে পাঠিয়েছিল কংগ্রেসে। তাহলে তারা ওটা মেনে নিয়েছে। এবার কি তাহলে এটা বলবে
যে তাহলে জাতীয় পতাকার রং পাল্টে দেওয়া হোক। কংগ্রেস এবার এটা বলবে? যেমন অমিত শাহের পদত্যাগের পরে তারা প্রস্তুতি নিচ্ছে নরেন্দ্রর পদত্যাগ চাইবে কিনা। তাহলে এদের চাওয়ার তো কোনো শেষ নেই। আর দেশ বিরোধী এই ষড়যন্ত্র আমরা আর কতদিন ধরে সহ্য করব? তাহলে এই আইন তারা ভঙ্গ করেছেন কিনা সেটা দেশের মানুষের কাছে বিচার্য বিষয়। বন্দে মাতরম গানটা গাইবো না বলাটা কতটা দেশের আইনকে অমান্য করছে। দেশের আইন পাশ হয়ে গেছে, জামিন অযোগ্য অপরাধ, 5 বছর পর্যন্ত জেল হতে পারে, এবং যে কোনো মানুষই কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর করতে পারে। তারা কাজটা করেছেন। এখন এফআইআর কি হবে, হলে কোথায় হয়েছে, আর এরা এবার গ্রেপ্তারটা হবে না কেন? এদের মতো এই মানুষগুলো যারা দেশকে এতদিন ধরে লুটেছে তারা কেন গ্রেপ্তার হবে না? আর তাদের মতো মানুষজন কেন ওই ইলেকশনে দাঁড়াতে পারবে? ঠিক ওই ইমার্জেন্সির কারণটাও কিন্তু এরকমটাই ছিল 1975 সালের আগে এলাহাবাদ হাইকোর্টের একটি রায়, যেখানে ইন্দিরা গান্ধী দেশের রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগিয়ে নির্বাচন কারচুপি করেছিলেন বলে বা প্রভাব বিস্তার করেছিলেন বলে রায়দান হয়, এবং ওনাকে যাতে পদ থেকে সরে যেতে হয় সেইটাকে কেন্দ্র করেই কিন্তু ইন্দিরা গান্ধী মুদ্রাস্ফীতি, এটা সেটা, আভ্যন্তরীণ নিরাপত্তা ইত্যাদির কারণ দেখিয়ে দেশে ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন। শুধু দর্শকবৃন্দ, ইতিহাসকে ভুললে চলবে না। কর্মফল এখানেই শোধ করতে হয়। আর এবার মাঠে নেমেছে কিন্তু অমিত শাহ। পশ্চিমবঙ্গ সফর করছেন। বিভিন্ন দিকে যে সমস্ত জঙ্গি অনুপ্রবেশ, স্লিপার সেল, সেগুলোতে সেই মৌচাক বলুন বা ঘুঘুর বাসা বলুন, সেগুলোতে এবার ঘা পড়ছে, খপা জালবন্দি হচ্ছে। এবং এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, 253 আটকের মধ্যে 200 জন এই রকম সন্দেহভাজন পাক জঙ্গি বা পাক ইনফরমার, তারা অ্যারেস্টেড সারা দেশব্যাপী, যা ইদানিং কালের মধ্যে নজিরবিহীন এবং ঐতিহাসিক। আমরা নজর রাখব যে এবার এই ধরনের অরাজক অবস্থা তৈরি যারা করছে, সেটা পশ্চিমবঙ্গেই হোক, সারা দেশের যে কোনো জায়গাতেই হোক, তাদের বিরুদ্ধে দেশের আইন ব্যবস্থা এবং দেশের সরকার এবার ঠিক কি ব্যবস্থা নেয়। আর ওদিকে শেষ কথাটা বলে যেটা শেষ করব, এইভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করার যে মনোভাব কংগ্রেসের, সেটা পরিষ্কার হয়ে গেল। যে ডিভিডেন্ড ওই এজিটেশন থেকে তুলেছিলেন রাহুল গান্ধীরা, ধুয়ে মুছে সাফ হয়ে গেল বন্দে মাতরমকে গাইব না বলা থেকে। এর জল এবার কত দূর গড়ায় সেটা তো আমরা অবশ্যই নজর রাখবো। আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।